টিকা নেয়ার পরও দেশে করোনা আক্রান্ত বেশ কয়েকজন, স্বাস্থ্যবিধি মানা জরুরি বলছেন চিকিৎসকরা। কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চূড়ান্ত হবে নরেন্দ্র মোদীর সফরের আলোচ্যসূচি। স্থানীয় নির্বাচন অনিয়মের মডেল মন্তব্য কমিশনার মাহবুবের। অপদস্থ করায় সিইসির ক্ষোভ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি করিমুল্লাহর দুর্নীতির প্রমাণ, ব্যবস্থার সুপারিশ ইউজিসি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। টিকা নেয়ার পরও দেশে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনায় আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়, তবে এতে মৃত্যু ঝুঁকি নাই। যারা টিকা নেননি তাদের নিরাপদ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের আলোচ্যসূচি চূড়ান্তে কাল ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 24 ঘণ্টার এই সফরে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মোদীর সফরে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়গুলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 26 মার্চ দুদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরের দিন হবে দ্বিপাক্ষিক বৈঠক। দুই শীর্ষ নেতার আলোচ্যসূচি সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারক ও প্রকল্প উদ্বোধনের বিষয়ে চূড়ান্ত করতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর। 24 ঘণ্টার এ সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও হবে সাক্ষাৎ। আমরা পররাষ্ট্রমন্ত্রী সফরে যে কোনো কিছু চূড়ান্ত হবে এরকম খুব জোরালোভাবে প্রত্যাশা করি না। কারণ হলো, যেহেতু কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক আছে এবং ডেলিভারেবলস সেগুলি আমরা বড় ভিজিটের জন্যই রেখে দেই, তবে চেষ্টা করা হবে সেগুলিও চূড়ান্ত যতটুকু পর্যন্ত করে রাখা যায়। মোদীর সফরে তিস্তা সহ অভিন্ন 6 নদীর পানি বন্টন নিয়ে কথা বলতে চায় ঢাকা। আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ, বাণিজ্য ও করোনা পরবর্তী সহযোগিতা নিয়েও কথা হতে পারে দুই প্রধানমন্ত্রীর। তাগিদ দেওয়া হবে আমদানি রপ্তানিতে থাকা বাধা দূর করার বিষয়। বন্ধ স্থলবন্দর সহ আকাশপথে যোগাযোগ চালুতেও আলোচনা করবে ঢাকা দিল্লি। অর্থনীতিতে আরো কিভাবে ভূমিকা রাখতে পারে এক দেশ আরেক দেশ। আমরা সামনের দিনে বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে শুধু কম্প্রিহেনসিভ পার্টনারশিপ না, আরো অনেক কিছু আসতে পারে। নতুন আরেকটি আন্তর্দেশীয় রেল চালুর পাশাপাশি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বাবু ডিজিটাল মিউজিয়ামের উদ্বোধনও করবেন দুই প্রধানমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়মের মডেল হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকার নির্বাচন। এমন হলে নির্বাচন কমিশনের দরকার হবে না বলে মন্তব্য করেছেন কমিশনার মাহবুব তালুকদার। পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার বক্তব্যের প্রতিবাদ জানান। মাহবুব তালুকদার কমিশনকে হেয় এবং অপদস্থ করার জন্য যা কিছু করা দরকার সবই করেছেন বলেও মন্তব্য করেন সিইসি। মঙ্গলবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে তর্কে জড়ান তারা। তৃতীয়বারের মতো মঙ্গলবার জাতীয় ভোটার দিবস পালন করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশনের সামনে চত্বর থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সাথে ছিলেন অন্য নির্বাচন কমিশনাররাও। ভোটার দিবসের আলোচনা সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন ও স্থানীয় নির্বাচন নিয়ে সমালোচনা করেন। সিইসির বক্তব্যের ঠিক আগেই নিজের লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে। তবে সবসময় আলোচনায় থাকা ইসি মাহবুব তালুকদারকে নিয়ে প্রকাশ্যে কঠোর সমালোচনা করেন সিইসি, যা আগে কখনো দেখা যায়নি। সিইসি যখন বক্তব্য দিচ্ছিলেন, মাহবুব তালুকদার সহ 4 নির্বাচন কমিশনার তখন মঞ্চে বসা ছিলেন। নির্বাচন কমিশনের তার কি দায়িত্ব?
তিনি কতটুকু এই যে পরামর্শ দিলেন সেটা বাস্তবায়ন করার জন্য তিনি কোথায় কতটুকু পরামর্শ দিয়েছেন, কাজ করেছেন, সেগুলো করেন কিনা। তা না করে এটা করা যায়নি, এটা করলে ভালো হতো সেটা করেন না কেন? নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী, ভোট প্রক্রিয়া, ইভিএম নিয়ে মাহবুব তালুকদারের বক্তব্যে ক্ষোভ ঝাড়েন সিইসি। বাংলাদেশের সবচেয়ে চমক সৃষ্টিকারী পৌরসভা নির্বাচন হয়েছে চট্টগ্রামের রাউজানে। সারা দেশে যদি এই মডেলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি হতে পারেন তাহলে নির্বাচনে অনেক আর্থিক সাশ্রয় হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনের আর প্রয়োজন হবে কিনা সেটা এক বড় প্রশ্ন। নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না, যে তার ব্যক্তির স্বার্থে এবং কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অবদস্থ করার জন্য যতটুকু যা দরকার যখন যতটুকু করেছেন। আজকে ভেবেছিলাম এটা ভোটার তালিকা হবে, ভোটার তালিকার মধ্যে থাকবেন, কিন্তু তিনি এখানে পরিপূর্ণভাবে রাজনৈতিক একটা বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, কতখানি অপদস্থ করা যায়, এটা তিনি করেছিলেন। একজন নির্বাচন কমিশনার হিসেবে স্বাধীনভাবে মাহবুব তালুকদার কাজ করতে পারেন বলেও মন্তব্য করেন সিইসি। রাষ্ট্র পরিচালনার জন্য মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ভোটার দিবসে মঙ্গলবার নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 11,17,29,669 জন। এর মধ্যে 19 লাখেরও বেশি নতুন ভোটার। মোট ভোটারের মধ্যে পুরুষ 5,65,98,505 জন এবং নারী ভোটার 5,51,22,223 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন 441 জন। নির্বাচন কমিশন জানায়, গত বছরের মার্চ মাসের 2 তারিখের পর থেকে এখন পর্যন্ত নতুন ভোটার বেড়েছে 19,18,056 জন। এর মধ্যে নতুন পুরুষ ভোটার 11,25,755 জন এবং নারী ভোটার 7,92,220 জন। মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 16,500 জনকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে। এই অভিযোগে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের অধীনে শেখ হাসিনা ছাত্রী হল এবং ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউটের নকশা পরিবর্তন করেছেন কলিমুল্লাহ। তিনি তার পছন্দের প্রতিষ্ঠানকে দিয়ে দ্বিতীয়বার নকশা করিয়েছেন এবং ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা ছিল না। তদন্ত কমিটির প্রতিবেদনে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া সহ উপাচার্য আহসান কলিমুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কারণ আমি দায়িত্ব নেওয়ার পরেই দেখেছি যে এখানে স্ট্রাকচারাল ত্রুটি আছে, অর্থাৎ আমি তো প্লিন্থ লেভেলে এসে এই প্রকল্প দুটো পেয়েছি, মাটির নিচের কাজটা আগেই হয়ে গেছে। এখানে আর্থিক কোনো অনিয়ম বা সেরকমের কোনো ত্রুটি আমাদের পক্ষ থেকে হয়নি। আর এখানে যাবতীয় যা কিছু ত্রুটি বিচ্যুতি সবই কিন্তু আমার আগের যে ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর নুরুন নবী তার সময় সংগঠিত হয়েছে, সুতরাং এর দায়িত্ব আমরা নেব না। মানিকগঞ্জের সিংগাইরে দলীয় কোন্দলের জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড অভিযোগ স্বজনদের। এদিকে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে একটি অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু। সিংগাইর পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ফারুক। ফারুককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে সেখানেই মৃত্যু হয় তার। মাথার বাম পাশে, পিঠে, হাতে, 2 হাতে অগণিত কোপের দাগ রহিয়াছে। আঘাতজনিত কারণে সে মৃত্যুবরণ করিয়াছে। স্বজন, এলাকাবাসী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, সিংগাইরের 2 আওয়ামী লীগ নেতা মোহাম্মদ দুলাল ও জালাল উদ্দিন আঙ্গুরের সঙ্গে বিরোধ ছিল ফারুকের। এর জেরে 1 মাস আগেও ফারুককে মারধর করেন তারা। 2টা সিএনজি দিয়ে আসে 10 থেকে 11 জন লোক আমার ভাইকে আক্রমণ করে নির্মমভাবে ধারালো শস্ত্র দিয়ে সারা শরীরে, হাতের পায়ের তাইলা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় অনেক নির্মমভাবে
কুপাইছে। শত্রুপক্ষ মিরুকে আক্রমণ করছে, তাদের পথ ক্লিয়ার করার জন্যই তারা এই মিরুকে হত্যা করছে। অনেক দিনের আক্রোশ ছিল এবং পরিকল্পিতভাবে ওরা মিরুর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে এলোপাথারিভাবে কুপিয়ে এবং পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা অভিযান চালাচ্ছি, খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করতে পারবো। আমরা এই মুহূর্তে তদন্ত স্বার্থে যাদের নামগুলো আসছে আমরা বলতেছি না, অল্প সময়ের মধ্যে এটা যারা দোষী তাদের গ্রেপ্তার করে প্রেস কনফারেন্সের মধ্যে জানিয়ে দেব। এদিকে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে এলাকাবাসী। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, মাথা উঁচু করেই চলবে বিশ্বে। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এনইসি সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিজস্ব সম্পদ দিয়েই দেশকে গড়ে তোলা হবে। তাই স্বাধীনতার সুফল যেন সাধারণ মানুষের ঘরে পৌঁছতে পারে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তাভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলবো। যে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। টিকা নেওয়ার পরও দেশে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনায় আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়, তবে এতে মৃত্যু ঝুঁকি নেই। যারা টিকা নেননি তাদের নিরাপদ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মুরাদ হোসেন করোনা রোগীর চিকিৎসায় ছিলেন সম্মুখ সারিতে, তবে করোনা আক্রান্ত হননি। 4টি হাসপাতালের মধ্যে আমি একজন সৌভাগ্যবান যে আমি ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক হিসেবে আমি সেই টিকাটি নিয়েছিলাম। 27 জানুয়ারি টিকা নেন তিনি। এর 26 দিন পর গবেষণার কাজে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এতে দেখা যায় ভালো মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে তার। টিকা দেওয়ার পরে যখন আমার অ্যান্টিবডি যখন হচ্ছে হাই টাইটারে আসলো, আমি এখন খুবই আনন্দিত এবং খুব সাহসিকতার সাথে আমি এই করোনা রোগীদের আরো সেবা দিতে পারবো। গবেষকরা বলছেন, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রয়োগের পর 14 থেকে 21 দিন লাগে অ্যান্টিবডি তৈরি হতে। এই সময়ে করোনা আক্রান্ত হতে পারেন যে কেউ। টিকা নেয়ার পরও ত্রাণ সচিব সহ আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। আর টিকা নেয়ার 20 দিন পর করোনা আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মুর্শেদ মামুন। এই সময়ে আক্রান্তের ঘটনা দেশে এটি প্রথম। ভ্যাকসিন কোনোভাবেই 100% বা শতভাগ প্রতিরক্ষা দেয় না। ভ্যাকসিন দেওয়ার প্রথম 21 দিন যেন সে সম্পূর্ণ নিজেকে সতর্ক রাখে এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলে, মাস্ক পরিধান করে। শুধুমাত্র এসব করলেই কিন্তু সে ভ্যাকসিন দেওয়ার পর শতভাগ প্রতিরক্ষা পাবে। টিকার কার্যকারিতা কতদিন থাকবে, কতদিনে তৈরি হবে অ্যান্টিবডি, এসব নিয়ে গবেষণা করতে যাচ্ছে আইইডিসিআর ও আইসিডিডিআরবি। এরই মধ্যেই তৈরি করা হয়েছে প্রোটোকল। টিকা গ্রহীতার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি হবে না সারা পৃথিবীতেই গবেষণা চলছে। বাংলাদেশেও আইডিসিআর আইসিডিডিআরবি সহায়তায় একটি গবেষণা খুব শীঘ্রই শুরু করবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি মিলেছে। আমরা খুব শীঘ্রই সারা দেশের একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে এই গবেষণা কার্যক্রমটি শুরু করবো আশা করছি। অক্সফোর্ডের টিকার 2 ডোজের কার্যকারিতা 83%, অর্থাৎ টিকা নেয়ার পরও 100 জনে 17 জনের কোভিড হওয়ার আশঙ্কা আছে। তবে টিকা নেয়া ব্যক্তির করোনা হলেও মৃত্যু ঝুঁকি থাকে না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ভারী অস্ত্রের সন্ধানে অভিযান চালিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন বিজিবির 55 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী চৌধুরী। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গভীর বনে চালানো হয় এই তল্লাশি। তবে অভিযানে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। বিজিবি জানায়, অভিযান শেষে বুধবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে। 2014 সালের 1 জুন সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্র উদ্ধারে প্রথম অভিযান চালায় র্যাব। সবশেষ 2019 সালের 14 নভেম্বর পর্যন্ত কয়েক দফায় বিপুল পরিমাণ কামান বিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিনগান সহ বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয়।
কারিগরি শিক্ষায় আগ্রহ এবং চাকরির সুযোগ বাড়ছে, কিন্তু মান বাড়াতে কোনো উদ্যোগ নেই। শিক্ষাক্রমের উন্নয়নে কোনো কাজও করা হচ্ছে না। এমনকি যে বোর্ড শিক্ষাক্রম তৈরি করবে তাতে কারিগরি শিক্ষার কোনো সদস্যই নেই। মন্ত্রণালয় জানালো, শিক্ষাক্রমে পরিবর্তন আনতে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষাক্রম নিয়ে গবেষণা ও পরিবর্তনের কাজ করে এই প্রতিষ্ঠানটি, কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে তেমন কোনো কাজ নেই তাদের। বোর্ডে কারিগরি সদস্য নামে একটি পদ থাকলেও সেখানে কাউকে নিয়োগই দেয়া হয়নি। কারিগরি একটি সদস্য পদ সৃজন করা হয়েছে, সৃষ্টি হয়েছে আইনের মাধ্যমে, কিন্তু যেহেতু এখনো আমাদের নতুন আইন অনুযায়ী অর্গানোগ্রামটা তৈরি হয়নি, সেই কারণে এখনো নিয়োগের জায়গাটা আমাদের কার্যক্রম সমাপ্ত হয়নি। শিক্ষকরা বলছেন, দীর্ঘ সময় পর পর বোর্ড থেকে শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়, কিন্তু সে অনুযায়ী কাজ হয় না। এছাড়া হাতে কলমে শিক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই, যে কারণে দক্ষ হতে পারছে না শিক্ষার্থীরা। পর্যাপ্ত প্রশিক্ষণ পান না শিক্ষকরাও। এত দ্রুত গতিতে পরিবর্তন হওয়ার জন্য আমরা কিন্তু সেই মেশিনগুলো ঠিকমতো পাচ্ছি না, বা এটার সাথে আমাদের সমন্বয়টা করলে আমাদের কারিকুলামটা ভালো হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষাক্রম তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি করে দেয়া হয়েছে, তারা সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেবে। সবার সাথে কথাবার্তা বলেই প্রকৃত চিত্রটা তারা নিয়ে আসবেন, যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে সমস্যাগুলোর গভীরে গিয়ে এই সমস্যাগুলোর ধরন, প্রকৃতি এগুলোই আমরা বের করার চেষ্টা করছি। দেশে 49টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে 64টি। শিক্ষার্থী রয়েছে 2 লাখের বেশি। সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ মানব সম্পদ তৈরির উদ্দেশ্যে সরকার প্রতি বছরই কারিগরি খাতে অর্থ বরাদ্দ বাড়াচ্ছে, কিন্তু এই লক্ষ্য অর্জন করতে হলে কারিকুলামকে আধুনিক ও শিল্প বান্ধব করতে হবে। তাহলেই এখানকার শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে ভালো কর্মসংস্থানের সুযোগ পাবেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাসের মধ্যে বিশ্ববাজারে 12.5 কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 165 টাকা, অথচ খুচরা পর্যায়ে বেড়েছে 250 থেকে 300 টাকা। বাড়তি মুনাফার জন্য খুচরা ব্যবসায়ীদের দুষছে কোম্পানিগুলো। তারা চান খুচরা পর্যায়ে এলপিজির দাম বেঁধে দেওয়া হোক। প্রক্রিয়া অনেকখানি এগিয়েছে বলে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ডিসেম্বরে প্রতি টন তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির আমদানি খরচ ছিল $450। ফেব্রুয়ারিতে তা $605 দাঁড়িয়েছে, অর্থাৎ 12.5 কেজি এলপিজির আমদানি দাম বেড়েছে 165 টাকা। এই বাড়তি দামের অজুহাতে 800 টাকার প্রতি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকায়। ছিল 1500 টাকা, আর এখন এই যে ফেব্রুয়ারি মাস শেষে আমাদের গ্যাসের বিল হচ্ছে মানে দাম বাড়ার কারণে 2200 টাকা এসে দাঁড়িয়েছে। আগে খরচটা ছিল মনে হয় যে 12,000-15,000 টাকা হইলে গ্যাস চলতো, এখন তো 20,000 টাকা 22,000 টাকা গ্যাস লেগে যায়। তখন এটা কাউরা করলে তো আর লাভ হবে না, নিজের তখন চলতে হবে। দাম বাড়ার কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে, আমরা তো কোনো দাম বাড়াইতে পারি না। ভাতের রেট একই, মাছের রেট একই। কোম্পানিগুলো বলছে, ক্রেতা ও সরবরাহকারী দুপক্ষই খুচরা ব্যবসায়ীদের কাছে জিম্মি। সংকট সমাধানে দ্রুত এলপিজির যৌক্তিক দাম বেঁধে দেওয়ার দাবি তাদের। আমাদের কাছ থেকে ডিস্ট্রিবিউটাররা নিয়ে যায়, ডিস্ট্রিবিউটার কাছ থেকে রিটেলাররা নিয়ে যায়, রিটেলার কাছ থেকে কনজিউমাররা নিয়ে যায়। সো এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তাদের নিজস্ব একটা কস্ট আছে, এবং তারপর একটা প্রফিট করতে চায়। 100 টাকার ইম্প্যাক্ট হয়তো এই টোটাল চেইনে ক্রস করতে গিয়ে হয়তো কখনো 120-25 টাকা হয়ে যায়। এমআরপিটা যদি আমরা স্ট্রংলি এটাকে এক্সিকিউট করতে পারি, রিইনফোর্স করতে পারি এবং এনশিওর করতে পারি যে এমআরপি অনুযায়ী বিজনেসটা হচ্ছে, তাহলে ওভারঅল প্রত্যেকটা পয়েন্টে একটা ডিসিপ্লিন চলে আসবে বলে আমাদের। খুচরা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণে কাজ চলছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। শিগগিরই আসবে ঘোষণা। শিগগিরই আমরা বসবো, যারা বটলিং প্ল্যান্ট যারা ইম্পোর্ট করেন তাদের সাথে আমি বসবো এই বিষয়টা নিয়ে, যে বার্কের ফর্মুলা অনুযায়ী তাদের প্রাইস স্ট্রাকচারটা আমরা প্রতি মাসে করব না 3 মাস পর পর করব, এরকম একটা সিস্টেম আমরা তৈরি করতে পারি। এলপিজির বাজার নিয়ন্ত্রণে আমদানিও সরকারিভাবে হবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মালিবাগে হলি লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার প্রচার চালানো হয়েছে। অন্যদিকে
মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বলছে, মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে মোহাম্মদ ইয়াসিন ওয়াহিদ। গত 22 জানুয়ারি মানসিক সমস্যার কারণে ইয়াসিনকে রাজধানীর হোলি লাইফ মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করান বাবা মাসুম মিয়া। মঙ্গলবার সকাল 9:30টার দিকে সিসিটিভির ফুটেজে দেখা যায় বাথরুমে গামছা নিয়ে প্রবেশ করছেন ইয়াসিন। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের দাবি, ইয়াসিন বাথরুমে আত্মহত্যা করেছে। আমার লোকগুলা যখন ভিতরে গেছে, যে দেখতেছে যে সে ছটফট করতেছে, ঝুলন গলায় গামছা পেঁচানো, এই সাইডে একটা ইয়াতে, যেটা আমাদের তদন্ত কর্মকর্তারা আসছিলেন, ওনারা ভিডিও করে বা বিভিন্নভাবে নিয়ে গেছে। দরজা খোলা থাকার পরও কিভাবে আত্মহত্যা করল সে ব্যাপারে উত্তর দিতে পারেননি কেন্দ্রের পরিচালক। সে বাথরুমে গেছে, ওই ভিকটিমটাকে তাকে গলায় গামছারত অবস্থা পাওয়া গেছে। আর আপনার যে প্রশ্ন যে গামছাটা পাইলো কোথায়, আসলে ওদের ব্যবহারিক জিনিসগুলো অভিভাবকরাই দেয়। স্বজনদের দাবি, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। বড়টা আবার ফোন করছে, তাহলে আপনি একটু আমার এখানে আসেন, সেন্টারে আসেন। আমার কি ব্যাপার, কোনো সমস্যা? কল না, কোনো সমস্যা নেই, আমরা একটু কথা আছে। আমি গেছি, যাওয়ার পরে দেখি ওরে নামাই, আমাকে কইলেই যান, কলে হাসপাতাল নিতে হইবে, অসুস্থ হয়ে পড়ছে, আপনার ওই আইসিইউতে নিতে হইবে। এখান থেকে দেখি ফাঁসের দাগ, মানে মায়ের দাগ, এরকম একটা পায়ের নিচ, ভাই আপনি ভিডিও করে দেখেন, পুরো একটা মায়ের দাগে কালো ভর্তি, পেটের উপরে, হাতে, বিভিন্ন জায়গায় টর্চারিং। এদিকে ঘটনার পর আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাশয় ও খোলা জায়গা বেশি থাকায় ঢাকার নতুন 36টি ওয়ার্ডে মশা জন্ম নিচ্ছে বেশি, যে কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। মশার কামড়ে চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। নিয়মিত ওষুধ না ছিটানোর অভিযোগ এলাকাবাসীর। জলাশয় দ্রুত পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। রাজধানীর দক্ষিণখান, এখানকার জলাশয় ও ড্রেনে যেন মশার চাষ হচ্ছে। কবে পরিষ্কার করা হয়েছিল মনে নেই এলাকাবাসীর, তাই মাঝে মধ্যে মশার ওষুধ ছিটানো হলেও তা কোনো কাজে আসে না। ধোঁয়া বন্ধ হয়ে গেলে পরে আবার দোকান থেকে সব বাড়িয়ে মশা আবার কামড় শুরু করে দেয়, সব দোকানে ঢুকে। 2 সিটির নতুন 36টি ওয়ার্ডের একই অবস্থা। এলাকাবাসী বলছে, অক্টোবর থেকে মশার উপদ্রব শুরু হয়েছে, এখন তা সহ্যের বাইরে চলে গেছে। ভাই আমাদের এলাকায় এত মশার উপদ্রব বাড়ছে যে দিনের বেলায় মশাই আমাদেরকে বাঘের মতো ধরে, তখন 2 হাতে কাইসা আমরা কমাই পারি না। অবস্থা তো খুব ভয়াবহ খারাপ, কোথাও বসা যায় না, বাচ্চারা পড়ালেখা করতে পারে না, এত অধিক মশা যে নামাজ পড়তেও সমস্যা হয় অনেক সময়। কিউলেক্স মশার কামড়ে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। মশার উপদ্রবের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দুষছে বাসিন্দারা। না, কোনো সময় দেয় না, ওই সাইডে যায় না। যেখানে দাঁড়ায় ওখানে মশায় পুরা আক্রমণ করে, আর এই মশার কামড়ে শরীর জ্বলে, অনেক জ্বলে, চুলকায়। তবে কাউন্সিলরদের দাবি, নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে, কিন্তু এতে মশা মরছে না। পানির ফ্লু নাই, বৃষ্টি নাই, তো সেই ক্ষেত্রে যত্রতত্র জমাট পানির মধ্যে কিউলেক্স মশাটার সৃষ্টি হয়, সেক্ষেত্রে মশা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে চালানটা এসছে সেই চালানটা হয়তো বা এনাফ কার্যকর হচ্ছে না। সিটি কর্পোরেশন বলছে, দ্রুত জলাশয় পরিষ্কার ও কার্যকরী ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা হবে। 10টা অঞ্চলের যত জনবল আছে সবাইকে আমরা একটা অঞ্চলে নিয়ে আসব, এবং তখন দেখা যাবে ইন্টেন্সিভ ওয়েতে আমরা অঞ্চল ওয়াইজ আমরা কাজটা করতে চাচ্ছি। মশার উপদ্রব থেকে বাঁচতে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1 যুগ ধরে রাজবাড়ীতে মহাসড়কের ওপর বসছে কাঁচা বাজার। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। এতে সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী চালকরা। বছরের পর বছর এই পরিস্থিতি চলেও বাজারটি স্থানান্তরে তেমন কোনো উদ্যোগ নেই। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের শ্রীপুর এলাকায় রাস্তার দুপাশে প্রতিদিনে বসে হাট। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা। প্রতিদিন এ বাজারে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতার সমাগম হয়। এর মধ্য দিয়ে চলাচল করে দ্রুতগতির যানবাহন। কখনো ভিড়ে আটকে থেকে ভোগান্তি সইতে হয় যাত্রী চালকদের। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে, কারণ অল টাইম লোকজন ওই দিকে বাজার ফাঁসা চলাফেরা করে রাস্তার বাড়িতে।
হরেন দিলেও চাপতে চায় না, মোটরসাইকেল থাকে, রিক্সা থাকে, ভ্যান থাকে। এছাড়া মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে এই অংশে। হাইওয়েতে তো গাড়ি, এর আগে একদিন দোকানের ভিতরে ঢুকে পড়ছে রাত্রে একটা গাড়ি। বিকল্প বাজার না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এ হাটে পণ্য কেনাবেচা করেন স্থানীয়রা। জনস্বার্থে বাজারটি নিরাপদ জায়গা স্থানান্তরের দাবি তাদের। পাশে যে জায়গাগুলো আছে, জায়গায় সম্প্রসারণ করে বাজারের ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তো সেটা যারা ক্রেতা বিক্রেতার জন্য সেটা বেশি সহায়ক হয়। পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাজারটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সেটা আমরা নিজেরাও সাপোর্ট করি না আসলে। এর আগেও আমরা ইউএনওর সাথে কথা বলছি যে এই হাটটা যেন না বসে, কিন্তু আমার জানা মতো এই হাটটার সাথে পৌরসভার সংশ্লিষ্টতা আছে, আমরা কথা বলবো। গত 3 মাসে রাজবাড়ী কুষ্টিয়া সড়কের এই অংশে 4টি দুর্ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, যেহেতু নিষেধাজ্ঞা সত্ত্বেও সড়কের পাশে বাজার বসছে, এটি আসলে কিভাবে বসছে, আর এতদিনেও স্থানীয় প্রশাসন কেন এই বিষয়ে উদ্যোগ নিচ্ছেন না? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের যে শ্রীপুর বাজার, সেই শ্রীপুর বাজারে। আমার পেছনটাতে দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেক দিন হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু এই বাজারে আসে এবং তাদের পণ্য কেনাবেচা করে। আর এই পণ্য কেনাবেচার কারণে এই মহাসড়কে যে যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহন চলাচলে বেশ বিঘ্ন ঘটছে। চালকেরা বলছেন যে এই মহাসড়কের উপরে বাজার বসার কারণে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। আর ক্রেতারাও বলছেন যে, ক্রেতা এবং বিক্রেতারাও বলছেন যে তারা বেশ ঝুঁকির মধ্যেই থাকে এই মহাসড়কে বাজারের কারণে। আর এই বিষয়টা নিয়ে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে এই মহাসড়কের উপরে বাজার, এই বাজার বসার তারাও সাপোর্ট করেন না, যে কারণে তারা কিন্তু বেশ কয়েকবার বাজার মালিক সমিতির সঙ্গে কথা বলেছেন। এখানকার স্থানীয় যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন এই বাজারটা অন্য কোথাও স্থানান্তর করার জন্য, কিন্তু তারা এখন পর্যন্ত সেটা কিন্তু করতে পারেননি। তবে জেলা প্রশাসক বলছেন যে এই বাজারটা স্থানান্তরের জন্য তারা সার্বক্ষণিকভাবে কাজ করছেন এবং তারা চেষ্টায় আছেন যে এই বাজারটা অন্য কোথাও স্থানান্তর করার জন্য এবং ঝুঁকি মুক্ত ক্রেতা এবং বিক্রেতাদের ঝুঁকি মুক্ত রাখার জন্য। রাজবাড়ী থেকে জানাছিলেন আমাদের সহকর্মী শামীম রেজা। ফেনীর ফুলগাজীতে ধর্ষণের শিকার হয়ে সন্তান জন্ম দেওয়া কিশোরীর পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা করলে কনস্টেবল তৌহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। বছরখানেক আগে ফুলগাজীতে পুলিশ কনস্টেবল তৌহিদুল ইসলাম শাওনের সাথে ভুক্তভোগী কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ ও মোবাইলে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ ওঠে তৌহিদুলের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই কিশোরী 11 ফেব্রুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন। প্রভাবশালীদের মদদে ভুক্তভোগীর পরিবারকে সমাজচ্যুত করারও অভিযোগ উঠেছে। সমাজ থেকে আমাকে সমাজচ্যুত করছে, এখন তারা এটা মানিয়ে নিতেছে না। এটার সাথে যারা যারা জড়িত আছে আমার মেয়ের দুর্ঘটনার জন্য আমি সবাই সুস্থ বিচার চাই। আপনাদের টর্চারিং করতেছে, আমাদের পুকুরে যাইতে দিচ্ছে না, বিভিন্ন আমাদের কোনো কাজকর্ম করতে দিতেছে না। মেয়ে যদি এই মুহূর্তে কোনো একটা দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব কিন্তু ওই ছেলে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের সাথে একসাথে মসজিদে মুক্ত হবে বা পুকুরে চলাফেরা তোমার নিষেধ, এরকম সামাজিকভাবে সবাই 100 জনের উপস্থিতিতে এই কথাটা বলা হয়েছে। গত 23 ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা বাদী হয়ে কনস্টেবল তৌহিদুল সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। 26 ফেব্রুয়ারি তৌহিদুলকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আমার অফিসার পাঠিয়েছে, যদি তারা আসে বা অভিযোগ দেয় আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। সমাজচ্যুত তো কোনো বিষয় বাংলাদেশে নাই। ভিকটিমের 100 প্রোটেকশন আমরা দিচ্ছি, দেব। গত 25 ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরী আদালতে জবানবন্দি দিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুদ্ধাপরাধী সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডব চালানোর 104 মামলার একটিরও বিচার কাজ শেষ হয়নি 8 বছরে। এ নিয়ে ক্ষোভ রয়েছে নিহতের স্বজন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন এই বছরের মধ্যে শেষ হতে পারে 70% মামলার কাজ।
2013 সালের 3 মার্চ রাতে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে মসজিদের মাইকে এমন গুজব ছড়িয়ে জামাত বিএনপির সন্ত্রাসীদের পাশাপাশি নেতাকর্মীরা বগুড়া শহর ও কয়েকটি উপজেলায় তাণ্ডব চালায়। নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে 16টি অফিস ও 12টি পুলিশ স্থাপনা সহ বগুড়ায় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনায় হামলা করে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা করলে গুলিতে প্রাণ হারায় অন্তত 11 জন। সেদিনের ঘটনায় 104টি মামলা দায়ের করে পুলিশ। আসামি করা হয় নাম উল্লেখ সহ লক্ষাধিক মানুষকে। ভয়াবহ সেই ঘটনার স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বগুড়ার মানুষদের। অজু করে ফজর 2 রাকাত নামাজ ফরজ নামাজ পড়ছে, পড়ে তখন কি করে কয় উনি নিজের ইচ্ছে বের হয়ে গেছে। আমরা পরে দেখলাম যে তখন 6টা 6:30 7টা এর ভিতরে আমাকে কাছে খবর আসলো যে তোমার আম্মা শহীদ হয়ে গেছে। আমাদের সাধারণপুরে 4 জন লোক মারা যায়, অনেকে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে পুঙ্গত্ব বরণ করে। কেউ কাউকে যে ডেকে নেওয়া যায় তা কিন্তু নেওয়া যায়নি। এর মধ্যে আমার স্ত্রীও ছিল, আমার একজন চাষি তাই ছিল। উপজেলা জামাতের সাবেক আমির, উপজেলার পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলীর নেতৃত্বে এবং ইয়াসিন আলীর ছেলে সেই সময় শিবিরের দুর্ধর্ষ ক্যাডার, তাদের নেতৃত্বে থানায় হামলা সহ আওয়ামী লীগ অফিসে হামলা এবং আপনার মুক্তিযুদ্ধ অফিসে হামলা করে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। আমি 2টা মামলার সাক্ষী। ইতিমধ্যে আদালতে আমি সাক্ষ্য দিয়েছি 2টি মামলার। জামাত বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে আমার চোখের সামনে। এ পর্যন্ত আদালতে চার্জশিট দেয়া হয়েছে 4751 জনের বিরুদ্ধে। 8 বছরেও কোনো মামলা সুরাহা না হয় সাধারণ মানুষের ক্ষোভের বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা এবছরই শেষ হবে বেশিরভাগ মামলার বিচার। 104টি মোকদ্দমা এখানে হয়েছিল। এই মোকদ্দমার প্রত্যেকটার মোকদ্দমার চার্জশিট হয়েছে এবং মোকদ্দমা বিচারের জন্য দায়রা সেশন জজে পার হয়ে আসছে এবং সেখান থেকে অ্যাডিশন 1, অ্যাডিশন 2 কোর্টে পার করে দেওয়া হয়েছে 3 কোর্টে এবং মোকদ্দমাগুলি 70 ভাগের বেশি সাক্ষী চলমান, আর বাকি যেটা আছে অতি সত্য। আমার মনে হয় এই বছর এই মোকদ্দমাগুলো নিষ্পত্তি করতে আমরা পারব। পুলিশের তথ্য অনুযায়ী 2013 সালের 3 মার্চের ওই তাণ্ডবে আর্থিক ক্ষতি হয় অন্তত 100 কোটি টাকা। 65 বছরের বেশি বয়সীদের জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দিয়েছে ফ্রান্স। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার এই তথ্য দিয়েছে বিবিসি। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়া ভেরান জানিয়েছেন, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে তারাও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে পারবেন। বয়স 50 বছরের বেশি, বিশেষ করে 65 থেকে 74 বছর পর্যন্ত বয়সীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। তবে 75 বছরের বেশি বয়সীরা ফাইজার বা মডার্নার টিকা নেবেন বলে জানান ভেরান। এর আগে বয়স্ক ব্যক্তিদের নিয়ে পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় গত মাসে 65 বছরের কম বয়সীদের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। তবে পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা গেছে বয়স্কদের জন্য এই টিকা বেশ কার্যকর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অং সান সুচিকে মুক্তি দিতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। মঙ্গলবার জান্তা সরকারের সঙ্গে ভিডিও কলে এই আহ্বান জানিয়েছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে অভিযানের পরও সেনা বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে মিয়ানমারে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গত রোববার পুলিশের গুলিতে মারা যায় 18 বিক্ষোভকারী, গ্রেপ্তার হন প্রায় 500 মানুষ। এই ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানায় বিশ্ব সম্প্রদায়। মঙ্গলবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে জান্তা সরকারের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি জরুরি বৈঠকে বসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। এতে মিয়ানমারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অবিলম্বে অং সান সুচির মুক্তির আহ্বান জানানো হয়। পাশাপাশি সংকট নিরসনে অভ্যন্তরীণ সমাধানের পথ খুঁজতে মিয়ানমারকে আহ্বান জানায় আসিয়ান মন্ত্রীরা। ইন্দোনেশিয়া অগ্রাধিকার দেবে মিয়ানমারের সাধারণ মানুষের নিরাপত্তা, তাই বল প্রয়োগ থেকে বিরত থাকতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। সমস্যা সমাধানের পথ খুঁজতে আসিয়ান বৈঠকে আলোচনা হয়েছে। মঙ্গলবারও বিক্ষোভে উত্তাল মিয়ানমার।
ইয়াঙ্গুনের রাস্তায় হেলমেট গ্লাভস পরে কয়েক হাজার বিক্ষোভকারী। তাদের সরাতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, এতে কয়েকজন আহত হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর কালেতে সেনাবিরোধী বিক্ষোভে জল কামান ব্যবহার করেছে পুলিশ। সবকিছুই উপেক্ষা করে বিক্ষোভ চলছে মিয়ানমারে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে শিরোপার পথে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। উলভসকে 4-1 গোলে হারিয়েছে সিটিজেনরা। এদিকে সেরি আতে জয়ে ফিরল ইউভেন্টাস। স্পেজিয়ার বিপক্ষে ইউভদের জয় 3-0 ব্যবধানে। ঘরের মাঠে শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যান সিটি, পরে উলভসের হয়ে সমতা ফেরান কনর কোডি। শেষ দিকে ম্যাচের ভাগ্য গড়ে দেন গ্যাব্রিয়েল জেসুস, করেন জোড়া গোল। এর মাঝে স্কোর শিটে নাম লেখান রিয়াদ মাহরেজ। লিগে টানা 15 এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 21 জয় পেল সিটিজেনরা। একই সঙ্গে স্পর্শ করল টানা 28 ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ড। এদিকে স্পেজিয়াকে 3-0 গোলে হারিয়ে শিরোপার রেসে টিকে থাকল ইউভেন্টাস। গোল করেন মোরাতা, সিসা আর রোনালদো। 24 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ উঠে এসেছে তুরিনের ওল্ড লেডি। বাংলাদেশ স্কোয়াডের অনেকেরই নেই নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা। সেটা ওয়ানডে আর টি-20 সিরিজে ভালো করার পথে বড় বাধা। দলের বাইরে থাকা নুরুল হাসান সোহান অতীত অভিজ্ঞতা থেকে বলছেন, নতুন বলের চ্যালেঞ্জ সামলানোর উপর নির্ভর করবে সফলতা। এই জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে টাইগার টপ অর্ডারকে। 2019 নিউজিল্যান্ড সফরে 3 ওয়ানডেতে তামিমের সংগ্রহ ছিল মাত্র 10 রান। আরেক ওপেনার লিটনের অবস্থা আরও করুণ, 3 ম্যাচে 3 রান। মিডল অর্ডারেও ব্যর্থ ছিলেন মাহমুদুল্লাহ মুশফিকরা। তাসমান পারে টাইগারদের জন্য আবারও সেই স্টিমিং কন্ডিশনের চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা থেকে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বলছেন, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কুইন্সটাউনের প্রস্তুতি ক্যাম্প কাজে আসবে। কিন্তু আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, আমাদের মনে হয় যে যত শীঘ্রই এটার সাথে কোপ আপ করা যাবে তত আমাদের জন্যই ভালো। আর ইনশাল্লাহ যেহেতু আমরা মেন্টালি এভাবে সেট আপ নিয়েই গিয়েছি, তো আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট হলেও এখান থেকে যখন এক এক করে সবাই প্র্যাকটিসে আসবে, আস্তে আস্তে এই জিনিসটা কাটা ওঠা সম্ভব হবে। 2017 সালে নিউজিল্যান্ড সফরে ছিলেন সোহান। 3 টি-20তে ভালো কিছু করতে না পারলেও পেস আর বাউন্সি কন্ডিশন সম্পর্কে জানা আছে। ডাউন আন্ডার কন্ডিশনে সতীর্থদের দিয়েছেন নতুন বলের চ্যালেঞ্জ সামলানোর তাগিদ। ব্যাটসম্যানদের জন্য স্পেশালি নতুন বলটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে, বাট নতুন বলটা আমরা কোনোভাবে যদি স্ট্রংলি এটা যদি আমরা কোপ আপ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে পুরাতন বলে ব্যাটিং করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ আমার কাছে মনে হয় যে উইকেটগুলো নিউজিল্যান্ডের খুব ট্রু উইকেট থাকে এবং বল একটুখানি পুরাতন হওয়ার পর ব্যাটিং করে মজা পাওয়া যায় অনেক। নিজে অনেকদিন জাতীয় দলের বাইরে থাকলেও সতীর্থদের প্রতি শুভকামনা জানিয়েছেন সোহান। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি লেকে গড়ে উঠেছে পানকৌড়ি আর বাদুড়ের আবাস। গাছের ডালে রাতে থাকে পানকৌড়ি, দিনের আলো ফোটার সাথে সাথে জড়ো হয় নিশাচর বাদুড়। বট, পাকুড়, কেয়া, কামিনী, হরিতকি গাছের ডালে হরেক রকমের পাখির আবাস। বন অধিদপ্তর বলছে, সিটি কর্পোরেশন চাইলে পাখি ও বন্যপ্রাণীদের জন্য সংরক্ষণ করা হবে এসব গাছ। কড়ই, বট, পাকুড়ের ডালে পানকৌড়ির আস্তানা। ভোরের সোনালি রোদে জলজল করে পানকৌড়ির পালক। ধানমন্ডির 7 নম্বর সড়কের বাইতুল আমান মসজিদ ও লেকের পাশে দেখা মেলে এমন দৃশ্য। শুধু পানকৌড়ি নয়, এখানে বড় 4টি গাছে গড়ে উঠেছে বাদুড়ের কলোনি। ভোরে আলো ফোটার আগে খাবারের সন্ধানে পানকৌড়ি যখন গাছ ছেড়ে যায়, তখন দখলে নেয় নিশাচর বাদুড়। আবাস ভাগাভাগি করে থাকার এক অনন্য দৃষ্টান্ত। লেকের এই অংশের বেশিরভাগ জায়গা জুড়ে কেয়া, কামিনী, হরিতকি গাছের রাজ্য গড়ে তুলেছে খায়রুল আলম। এক যুগের চেষ্টায় ছোট এই স্থানটি ফিরে পেয়েছে বন্য পরিবেশ। তাই সকাল সন্ধ্যা নানা প্রজাতির পাখির আনাগোনা থাকে এখানে। রাতের বেলা হাজার খানিকের উপরে আপনার পানকৌড়ি এখানে দেখতে পাবেন। ভুতুম পেঁচা আছে সেখানে, অন্যান্য পাখির এখানে সমাবেশ ঘটেছে, যাদেরকে আমি কিন্তু ইনভাইট করিনি। এখানে যেহেতু একটা ফরেস্ট আউটলুক আছে, সেখানে হিউম্যান ডিস্টারবেন্সটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য এলাকার তুলনায় একটু কম। নগরে রমনা, চন্দ্রিমা উদ্যান, হাতির ঝিল, সোহরাওয়ার্দী উদ্যানে কিছু এলাকায় পাখি ও বন্যপ্রাণীদের আবাস বাড়াতে চায় সিটি কর্পোরেশন। পাখি যেন বাসা বাঁধতে পারে, পাখি যেন আসে শহরের মধ্যে। আমাদের যতটুকু ওপেন স্পেস আছে, পার্ক বা খেলার মাঠ, সেখানে যেন আরো ভালোভাবে করতে পারি, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। বন বিভাগ বলছে, নিরিবিলি পরিবেশ ও উঁচু গাছ থাকলে পাখি বাদুড়ের আনাগোনা থাকে। অনেক উদ্যান ও পার্কে পাখির কলোনি গড়ে উঠলে তা সংরক্ষণের সহায়তা দেবে তারা।
যাদের ল্যান্ড রয়েছে, যাদের মালিকানায়, তাদের এখানে ওইটাতে তারা করতে চায় সেই রকম একটা তাদেরও আগ্রহ থাকতে হবে। তবে আমাদের বন অধিদপ্তর পক্ষ থেকে বিষয়টা আমরা পর্যালোচনা করে দেবো, তাদের সাথে আমরা এই বিষয়টি আলোচনা করব এবং যদি তারা সম্মত হয় তবে বিষয়টাকে কমিউনিটি বেসড কনজারভেশন এলাকা কিংবা ওই গাছগুলোকে স্মারক বৃক্ষ হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। স্থানীয়দের অভিযোগ, ধানমন্ডি লেকের এই জায়গাটিতে টিকিট কেটে মাছ ধরা হয়, এতে গাছের ডাল কেটে ফেলে অনেকে। তাই পাখি ও বন্যপ্রাণী রক্ষায় এমন কর্মকাণ্ড বন্ধের দাবি তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টিকা নেওয়ার পরও দেশে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন, স্বাস্থ্যবিধি মানা জরুরি বলছেন চিকিৎসকেরা। কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চূড়ান্ত হবে নরেন্দ্র মোদীর সফরের আলোচ্যসূচি। স্থানীয় নির্বাচন অনিয়মের মডেল মন্তব্য কমিশনার মাহবুবের, অপদস্থ করায় সিইসির ক্ষোভ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি কলিমুল্লার দুর্নীতির প্রমাণ, ব্যবস্থার সুপারিশ ইউজিসির। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।